জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন এই অধ্যায়ের আজ দ্বিতীয় দিন পাঠ করছি। 397 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 256 এর কিছু অংশ থেকে 257 এর অর্ধেক। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের কাছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন ছুটে আসতেন তাদের মনের জিজ্ঞাসা পূরণের জন্য, এবং তাদের যে মনোবাঞ্ছা বা মনের জিজ্ঞাসা যে পূর্ণ হয়ে তারা ফিরতেন সেটি বোঝা যেত তাদের মুখমণ্ডলের আনন্দ সুলভ মুখ দেখে আর কি। ঠিক সেই রকম ভাবে কেশব সেনও তার মনের আশা পূরণ করতেন, তাই স্বশিষ্য মাঝে মাঝেই ঠাকুরের কাছে চলে আসতেন। এইরকমই একদিন শিষ্য সহ কেশব সেন এসছেন ঠাকুরের কাছে, এবং ঠাকুর তাকে মায়ের বিশাল রূপ সম্বন্ধে কথা বলছেন। যিনি কিছুদিন আগে পর্যন্ত নিরাকার ছিলেন, তিনি এখন সাকার মানছেন। তাই ঠাকুর তার মনের কথা বুঝতে পেরে, মনের জিজ্ঞাসা বুঝতে পেরে ঠাকুর নিজেই সেই বিষয়ে আলোচনা করতে শুরু করেছেন। সাকার মা কি প্রকাণ্ড, কি ব্রহ্মাণ্ডময়, তার মধ্যে সমস্ত কিছু, তার মধ্যে ভালো মন্দ, পাপ পুণ্য, পূর্ণ শূন্য, জীব শিব জড় চেতন সমস্ত কিছু রয়েছে। এটাই হচ্ছে আত্মপ্রেম বা বিশ্বপ্রেমের নমুনা। এই কথা তিনি কেশব সেনকে বলছেন। বলতে বলতে কি হলো সেটাই আজকে আমরা পাঠ করবো পরের অংশ। কহিতে কহিতে বিশ্ব প্রেমেরও খবর, নিজে তাহে ডুবিলেন প্রেমের সাগর। উথলিল মহাসিন্ধু, উঠিল তুফান, প্রেমময় গোটা অঙ্গ, নাহি অন্য জ্ঞান। এমন সময় কি বা বিধির ঘটনা, দেখিলেন বৃক্ষ শাখা কাটে কুঞ্জনা। দেখা মাত্র আর্তনাদ হৃদি বেদনায়, বদনে বলেন শুধু কাঠে মোর মায়। বরসার ধারা সম দুনয়নে নীর, যন্ত্রণায় বিকলাঙ্গ পরাণ অস্থির। মাকে কাটে বলে নাই কান্নার অবধি, কাঁদিতে কাঁদিতে হইল গভীর সমাধি। কোথায় গেলেন ডুবে বাহ্য নাহি আর, শ্রীকেশব সুনীরব দেখিয়া ব্যাপার। আভাস পাইল তার জননী কেমন, আত্মপ্রেম বিশ্বপ্রেম কেমন রকম। কত প্রেমে ভরা প্রভু জননীর প্রতি, জগৎ ব্রহ্মাণ্ড অঙ্গ প্রেমেরও প্রকৃতি। তরুতে আঘাতে লাগে জননীর গায়ে, অস্থির পরাণ তাহে প্রভু দেবে রায়। মার অঙ্গ মধ্যে যেন তার অঙ্গ ঢাকা, এ ব্যাপার কি প্রকার নাহি যায় আঁকা। পারো যদি বুঝো মন এক কথা কই, আমার শরীর মধ্যে আমি যেন রই। কেশব বুঝিল কিছু প্রভুরে এবার, 14 পোয়া আধারে প্রেমে জগৎ আকার। বোঝে নিরাকার কিসে সাকারে প্রমাণ, অনুকণা বিন্দু কিসে সিন্ধুর সমান। কেশব করিলা তেন প্রভুদে, কেশবে করিলা তেন প্রভুদেবে রায়। ছাই উড়াইয়া যেন আগুনে জাগায়, দীপ্তিমান সমুজ্জ্বল ব্রাহ্ম শিরোমণি। রটিতে লাগিল মেতে প্রভুর কাহিনী, হাটে বাটে গায়ে তার নাম সুমধুর। কোথাও লইয়া উক্তি কথিত প্রভুর, সামান্য কথায় তার এত বস্তু পায়। লিখে বলে 6 মাস তবু না ফুরায়, বহিরঙ্গে সারগ্রাহী কেশবেরও প্রায়। প্রভু অবতারে আর দেখা নাহি যায়, প্রভু বাক্যে কত দর বুঝে বিলক্ষণ। স্বশিষ্যে সর্বদা করে প্রভু দর্শন, কখনো লইয়া গিয়া আপনার ঘরে, দক্ষিণ শহরে কভু প্রভুর মন্দিরে। কেশবের ধর্মভাব যা ছিল প্রথমে, অন্যরূপ এবে
মিলে শ্রীপ্রভুর সনে, দর্শনে এলে পরে দক্ষিণ শহরে, লইতেন ফল কিবা ফুল হাতে করে, যথা ভক্তি ভরে দিতে শ্রীচরণে ডালি, সৌভাগ্য মিলিলে কেশবের পদ ধুলি। কেশবের সঙ্গে এই রকম ভাবে মায়ের বিশ্বপ্রেমের বার্তা বা আত্মপ্রেম বা বিশ্বপ্রেমের এই কথা বলতে বলতে ঠাকুর সমাধিস্থ হলেন। কেশবও বুঝতে পারলেন যে ঠাকুর অন্য জগতে চলে যাচ্ছেন। এখন এইরকম সময়ে এক অদ্ভুত ঘটনা ঘটলো। কেউ একজন কোন একটা গাছের ডাল কাটছিলেন, ঠাকুরের গায়ে যেন সে তার এসে আঘাত লাগছে। ঠাকুর কাটে মোর মায়, আমার মাকে কাটছে, আমার মাকে কাটছে বলে। অর্থাৎ এই যে এত বিশ্বপ্রেমময় আত্মপ্রেম, বিশ্বময় যে আত্মপ্রেম, সেটি এমন ভাবে বিস্তার করছে যে গোটা প্রকৃতিটাই তার নিজের মায়ের অঙ্গ বলে মনে হচ্ছে। ওই যে কেউ গাছ কাটছে, সেটি যেন তার মায়ের অঙ্গ কাটছে বলেই তার মনে হচ্ছে। এই যে দেখে কেশব ঠাকুরের কাছে বুঝতে পারলেন আত্মপ্রেম কি এবং বিশ্বপ্রেম কেমন জিনিস। ঠাকুর জননীকে, তার মাকে অর্থাৎ ব্রহ্মময়ীকে কিভাবে ধরে রেখেছেন। মা যেন তার নিজের সমস্ত কিছু জুড়ে রয়েছে, মা ছাড়া তিনি আর কিছু জানেন না। তাই যে গাছ কাটছে সেটাও এসে যেন ঠাকুরকে আঘাত করছে বলে মনে হয়। এইবার কেশব বুঝতে পারলেন কি করে এই 14 পোয়া আধারে প্রেমময় এক গোটা জগৎ এসে অবস্থান করতে পারে, কি করে অনুকণা বিন্দু সিন্ধুর সমান হয়, কি করে নিরাকার সাকারের সঙ্গে এসে মেশে। ঠাকুর যেন এবার কেশবকে জাগাচ্ছেন। কিরকম না, ছাই উড়িয়ে তার ভেতরে ফু দিয়ে আগুনকে যেমন জাগানো হয়, কেশবের মধ্যেও যে আগুন রয়েছে সেইটি ঠাকুর জাগিয়ে তুলছেন। যার ফলে কেশব সেন ঠাকুরের কথা যেন আরো বেশি হাটে বাটে গায়ে ছড়াতে শুরু করলেন। কোথাও বা তার বলা কথাগুলো তুলে ধরতে থাকলেন, লিখে যেগুলো বলে 6 মাসেও শেষ করা যাবে না। তার প্রতিটি কথা এত গুরুত্ব এবং এত তাতে ভাব মিশে আছে, যেগুলো নিয়ে কেশব সেন নানান জায়গায় বলতে শুরু করলেন। তার প্রথমে যে ধর্মভাব ছিল, এখন ঠাকুরের সঙ্গে মিশে গিয়ে তা যেন অন্যরকম হয়ে গেছে। এরপরে যখনই কেশব ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতেন দক্ষিণেশ্বরে বা অন্য কোথাও, বা ঠাকুরকে মাঝে মাঝে যখনই নিয়ে যেতেন, ঠাকুরের কাছে হাতে করে ফল নিয়ে যেতেন। এতই তার ভক্তি ছিল। তাই পুথিকার শেষে বলছেন, আমাদের সৌভাগ্য যদি কেশবের পদধূলি পাই। জয় ঠাকুর। আগামীকাল এর পরের অংশ পাঠ করব।